আচ্ছা, আসক্তি বা অ্যাডিকশন এটা কি এমন একটা জিনিস যা মানুষ চাইলেই ছেড়ে দিতে পারে নাকি পারে না? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আমরা জিন হাইম্যানের কাজকে ভিত্তি করে দেখব আসক্তি নিয়ে আমাদের যে ধারণাগুলো আছে সেগুলো আসলে কতটা ঠিক। দেখুন, একদিকে তো আমরা সারাক্ষণই শুনি যে একবার কেউ আসক্ত হয়ে গেলে তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আরেকদিকে আমরা এটাও তো দেখি যে অনেক মানুষই কিন্তু একটা সময় পর ঠিকই আসক্তি থেকে বেরিয়ে আসে। এই যে একটা ধাঁধা বা বলতে পারেন প্যারাডক্স, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এখনকার দিনে যদি ডাক্তার বা বড় বড় স্বাস্থ্য সংস্থাগুলোর কথা শোনা হয়, তারা প্রায় সবাই এক বাক্যে বলবে যে আসক্তি হলো ব্রেনের একটা রোগ। মানে এটা একটা অসুখ যা সহজে সারে না আর বারবার ফিরে আসতে পারে। আর সত্যি বলতে আসক্তি নিয়ে যত কথাবার্তা হয় তার বেশিরভাগই কিন্তু এই ধারণার উপর ভিত্তি করেই হয়। তাহলে চলুন এই ধাঁধার গভীরে ঢোকা যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে আসক্তির সংজ্ঞার সাথে বাস্তব জীবনের তথ্যের মধ্যে এত বড় একটা ফারাক কেন দেখা যায়। এখানেই দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে বইপত্রের সংজ্ঞা বলছে যে ড্রাগের ব্যবহারটা নাকি অপ্রতিরোধ্য, মানে এটা থামানো প্রায় অসম্ভব। কিন্তু অন্যদিকে বাস্তব জীবনের ডেটা বা তথ্য কি বলছে? বলছে যে বেশিরভাগ মানুষই একটা পর্যায়ে গিয়ে এটা ছেড়ে দেয়। তো আসল সত্যিটা তাহলে কোনটা? আচ্ছা, চলুন তো একটু অতীতে ফিরে যাই, একটা গল্প শোনা যাক। এই গল্পটা শুনলে আমরা বুঝতে পারব যে আসক্তিকে আমরা যেভাবে দেখি সেটা কিন্তু সবসময় শুধু বিজ্ঞান বা বায়োলজি দিয়ে ঠিক করা হয়নি। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, এগুলোর একটা বিরাট ভূমিকা আছে। একবার ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন ড্রাগ নিয়ে কোনো আইন কানুনই ছিল না। আফিম মেশানো ওষুধ যে কোনো দোকানে গেলেই পাওয়া যেত। ভাবা যায়, অনেকেই মজা করে ওই সময়টাকে বলতো নেশাখুরদের স্বর্গ বা ডোফিনস প্যারাডাইস। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সমাজ কিন্তু একই ড্রাগ ব্যবহার করা দুই দল মানুষকে দেখত দুই চোখে। যারা পয়সাওয়ালা, সমাজের উঁচুতলার মানুষ, তারা যখন লডনাম খেত তখন তাদের বলা হতো অসুস্থ। ডাক্তাররা তাদের চিকিৎসা করত। আর অন্যদিকে যারা গরিব অভিবাসী, তারা যখন আফিম চানত তাদের দেখা হতো অপরাধী হিসেবে, পুলিশ তাদের ধরে নিয়ে যেত। তার মানে কে কোন সামাজিক স্তরের মানুষ তার উপর নির্ভর করত সমাজ তাকে কিভাবে দেখবে, অসুস্থ নাকি অপরাধী। তো ইতিহাস তো দেখা হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি আর কিছু চমকে দেওয়ার মতো সংখ্যা দেখি। এই সংখ্যাগুলো দেখলে আসক্তি সবার জন্য সমান এই ধারণাটা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। শুধু এই একটা সংখ্যা দেখুন, $180 বিলিয়ন। এটা হলো শুধু 2000 সালে আমেরিকায় আসক্তির কারণে হওয়া ক্ষতির পরিমাণ। এর মধ্যে আছে চিকিৎসা, আইন আদালত আর কাজের ক্ষতি, সবকিছু মিলিয়ে। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে সমাজের ওপরের চাপটা ঠিক কতটা বিশাল। এই চার্টটা কিন্তু একটা দারুণ জিনিস দেখাচ্ছে। খেয়াল করে দেখুন, ভিয়েতনাম যুদ্ধে যাওয়া আমেরিকান সৈন্যদের মধ্যে আফিমে আসক্ত হওয়ার হার সাধারণ আমেরিকানদের চেয়ে দ্বিগুণেরও বেশি ছিল। কেন? কারণটা খুব সোজা। ওখানে ড্রাগ পাওয়া যেত খুব সহজে, আর তার সাথে ছিল যুদ্ধের ভয়াবহ মানসিক চাপ। মানে পরিবেশটা বদলে যেতেই আসক্তির হারও নাটকীয়ভাবে বদলে গেল। এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে আমাদের চারপাশের পরিস্থিতি আসক্তির ওপর কতটা প্রভাব ফেলে। আর ভাববেন না যে এই ভিয়েতনামের ঘটনাটা একটা ব্যতিক্রম। এটা আসলে একটা বড় ছবির ছোট্ট একটা অংশ। আমরা যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে ডেটা দেখি, তাহলে দেখব যে যখনই সমাজে বড় কোনো পরিবর্তন এসেছে, আসক্তির হারেও একটা বিশাল লাফ দেখা গেছে। এই চার্টটা দেখুন, কি অবিশ্বাস্য একটা ব্যাপার। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্মেছে তাদের মধ্যে ড্রাগে আসক্ত হওয়ার হার তাদের আগের প্রজন্মের চেয়ে প্রায় 15 গুণ বেশি। ভাবা যায়? অন্য কোনো মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু প্রজন্মের ব্যবধানে এত বড় পরিবর্তন কখনোই দেখা যায়নি। এর মানে কি দাঁড়ায়? এটাই যে আসক্তির পেছনে শুধু ব্যক্তিগত বা মস্তিষ্কের কারণেই নয়, বরং সামাজিক পরিস্থিতিও একটা বিরাট বিরাট ভূমিকা রাখে। তো আমরা অনেক ডেটা আর সংখ্যা পরিসংখ্যান দেখলাম। এবার চলুন একটু ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে তাকাই। যারা এই আসক্তির ভেতর দিয়ে গিয়েছেন তাদের মুখ থেকে সরাসরি শোনা যাক এই যাত্রার গল্পটা আসলে কেমন। অ্যান মার্লোর এই কথাটা শুনুন। তিনি প্রথমবার হেরোইন নেবার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলছেন, এক অস্বাস্থিকর আনন্দের ঢেউ, এই যে তীব্র ইউফোরিক অনুভূতি, এটাই কিন্তু ড্রাগের প্রথম এবং সবচেয়ে বড় আকর্ষণ। এই অনুভূতির লোভেই অনেকে বারবার এর দিকে ফিরে যায়। আর প্রথমের সেই আনন্দের ঠিক উল্টো দিকের ছবিটা কেমন, সেটা বোঝা যায় লেখক উইলিয়াম বুরোজের কথায়। তিনি তার আসক্তির চরম পর্যায়ের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে আমি 1 বছর স্নান করিনি,
আমার জুতোর দিকে ৮ ঘন্টা তাকিয়ে থাকতে পারতাম। এই কথাগুলো শুনলেই বোঝা যায় দীর্ঘমেয়াদী আসক্তির বাস্তবতা কতটা অন্ধকার আর বিধ্বংসী হতে পারে। জীবন থেকে সব রং যেন মুছে যায়। তাহলে মূল পরিবর্তনটা কোথায় হচ্ছে? একটা সময়ে গিয়ে আসক্ত ব্যক্তিরা কিন্তু আর ওই প্রথম দিনের আনন্দের জন্য ড্রাগ নেয় না। তখন ড্রাগ নেওয়াটা হয়ে দাঁড়ায় একটা প্রয়োজন। কারণ ড্রাগ না নিলেই যে ভয়ানক শারীরিক আর মানসিক কষ্ট বা উইথড্রল হয়, সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্যই তারা এটা নিতে বাধ্য হয়, আনন্দ নয়। তখন কষ্ট থেকে মুক্তি পাওয়াই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো এত সব কিছু দেখার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে দেখছি আসক্তি থেকে মানুষ বেরিয়ে আসে, অন্যদিকে দেখছি এর সর্বনাশা রূপ। এই যে সব পরস্পর বিরোধী তথ্য, এগুলোর মানে কি? ঠিক এখানেই জিন হাইম্যান তার বিকল্প ধারণাটা নিয়ে আসেন, যা এই সৎ ধাঁধার একটা সম্ভাব্য সমাধান দেয়। হাইম্যান আসক্তিকে বলছেন ডিসঅর্ডার অফ চয়েস বা পছন্দের ব্যাধি। এখন পছন্দ শব্দটা শুনেই কিন্তু ভুল বুঝলে চলবে না। এর মানে এই না যে এটা কোনো সাধারণ ভালো মন্দের পছন্দ বা এটা কোনো নৈতিক দুর্বলতা, বরং এটা এমন এক ধরনের সিদ্ধান্তের প্যাটার্ন যেখানে তাৎক্ষণিক যে আনন্দটা পাওয়া যাচ্ছে সেটা ভবিষ্যতের বড় ধরনের ক্ষতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পছন্দের হিসাবটা কিভাবে কাজ করে চলুন দেখি। প্রথম ধাপে ড্রাগের যে তাৎক্ষণিক আনন্দ, সেটা খুবই শক্তিশালী আর নিশ্চিত। দ্বিতীয় ধাপে এর ফলে যে দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো, যেমন স্বাস্থ্য নষ্ট হওয়া, সম্পর্ক খারাপ হওয়া, সেগুলো ধীরে ধীরে জমতে থাকে। আর তৃতীয় ধাপে এমন একটা মুহূর্ত আসে যেটাকে বলা যায় টিপিং পয়েন্ট, যখন ওই ক্ষতিগুলো আর ভবিষ্যতের বিষয় থাকে না, এক্কেবারে বর্তমানের উপর আছড়ে পড়ে। যেমন চাকরিটা চলে গেল বা পরিবার ছেড়ে চলে গেল, আর ঠিক তখনই ওই পছন্দের হিসাবটা পুরোপুরি বদলে যায়। আর এভাবেই আমরা একদম শুরুতে যে প্যারাডক্স বা ধাঁধার কথা বলেছিলাম তার একটা ব্যাখ্যা পাওয়া যায়। এই মডেল অনুযায়ী মানুষ আসক্তি ছাড়ে হুট করে একদিন বিশাল ইচ্ছাশক্তি পেয়ে গেছে বলে নয়, বরং তারা ছাড়ে কারণ তাদের জীবনের পরিস্থিতিটাই এমনভাবে বদলে যায় যে তখন ড্রাগ চালিয়ে যাওয়ার চেয়ে ছেড়ে দেওয়াটাকে বেশি যুক্তিসঙ্গত বা র্যাশনাল পছন্দ বলে মনে হয়। এটা ইচ্ছাশক্তির চেয়েও পরিস্থিতির একটা খেলা। এই পুরো বিশ্লেষণটা আমাদের শেষ পর্যন্ত একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আসক্তি আসলেই পছন্দের একটা ব্যাধি হয়, মানে সিদ্ধান্তের একটা ধারাবাহিক প্যাটার্ন হয়, তাহলে এর সমাধান কি শুধু শাস্তি দেওয়া বা হাসপাতালে ভর্তি করে দেওয়া, নাকি আমাদের এমন পরিস্থিতি তৈরি করার দিকে মনোযোগ দেওয়া উচিত যা একজন মানুষকে একটা নতুন স্বাস্থ্যকর পছন্দ করতে সাহায্য করবে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যেই হয়তো আসক্তির বিরুদ্ধে লড়াইয়ের আসল পথটা লুকিয়ে আছে।